মানে কথা বলছি। তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে কোসেটের আমাদের তো দুটো আমাদের বাই ডিফল্ট আমাদের সাবগ্রুপ থাকেই সবসময়। তো ফর এক্সাম্পল আমি যেরকম বললাম যে জি যদি একটা গ্রুপ কনসিডার করি, তো আমি একটা জি যদি গ্রুপ কনসিডার করি তাহলে তার আহ, দুটো সবসময় ডিফল্ট আমাদের সাবগ্রুপ থাকেই। একটা হচ্ছে জি ইটসেলফ আর একটা হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্টটা। তো এই দুটোই হচ্ছে জি এর সাবগ্রুপ হয় আমাদের। তো একই রকম ভাবে এখানে আমরা কোসেটকে ডিফাইন করছি। তো কোসেট একই রকম ভাবে না, কোসেটের কনসেপ্ট একটু অন্যরকম। তো এখানে বলছি সাবগ্রুপ ক্যাপিটাল এইচ অফ এ গ্রুপ জি, ওকে, এটাকে আমরা ইউজ করি টু ডিকম্পোজ দ্য আন্ডারলাইনিং সেট অফ জি ইনটু ডিসজয়েন্ট পিসেস অফ ইকুয়াল সাইজ কল কোসেটস। তো খুব কঠিন মানে, এই মানেটা মানে কি বলতে চাচ্ছে বোঝা যাবে না ইনিশিয়ালি। তো কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমরা মানে একটা গ্রুপকে, আমি যদি এটা একটা গ্রুপ কনসিডার করি জি, তাহলে তার ভেতরে আমরা সাব গ্রুপগুলোকে, এইগুলোকে আমরা এইচ বলছিলাম। মানে এটা হচ্ছে সাব গ্রুপ, বিভিন্ন সাব গ্রুপ আছে এই গ্রুপের। তো এই সাব গ্রুপগুলোকে মানে যেই সাব গ্রুপগুলো কনসিডার করছিলাম সেগুলোকে আবার যদি আমরা এগেন এগেন করে পিস করতে থাকি, তাহলে সেটা জিটাকে এন্টায়ারলি কভার করে যায়। এরকম হচ্ছে ম্যাথমেটিক্যালি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টটা। যদিও এই কনসেপ্টটা পরে আসছি, মানে কি কোষের জিনিসটা কি একটু পরে বলছি। তো তার আগে আমার যেই যেই মেন জায়গাগুলো হাইলাইট করা উচিত সেগুলো আমি বলতে থাকছি। তো এখানে বলা হচ্ছে যে দেয়ার আর টু টাইপস অফ কোসেটস। মানে এখনো কোসেট জিনিসটা কি আমার ক্লিয়ার না, মানে কোসেট কি জিনিস এখন আমি বুঝতে পারলাম না। জাস্ট উপরে একটা খুব কঠিন ডেফিনেশন এখানে প্রোভাইড করা আছে কোসেটের, এটা পরে আসছি। তো এখানে ডেফিনেশনটা পরে নিচে আছে, আমি পরে এক্সপ্লেন করছি ডেফিনেশনটা। তার আগে এখানে একটু বলে নিই যে কোসেটসের আমাদের দু রকম টাইপের কোসেটসকে ডিফাইন করা হচ্ছে, যে একটা লেফট কোসেট হয়, একটা রাইট কোসেট হয়। কোসেট জিনিসটা এখনো ডিফাইন করিনি, কিন্তু যেটা বুঝতে পারলাম যে কোসেটের দুটো টাইপ হয়, একটা লেফট একটা রাইট। আচ্ছা, তা নেক্সট যাওয়ার আগে আমরা কোসেটের ডেফিনেশনটায় আসবো, কারণ ডেফিনেশনটা তো ছাড়া হবে না আমার। তো ডেফিনেশনটায় আসা যাক। তো ডেফিনেশনটা বলছে যে এইচ একটা সাবগ্রুপ অফ এ গ্রুপ জি কনসিডার করলাম। তো যেরকম আমরা ধরছিলাম যে এইচটা একটা সাবগ্রুপ, এইচটা হচ্ছে সাবগ্রুপ। তো কার সাবগ্রুপ? জি এর সাবগ্রুপ এটা, এইচটা। তো এই অবধি কনসিডারেশন রয়েছে। এবার কোনো একটা এলিমেন্ট আমি ধরছি এ বিলংস টু জি, ওকে। তাহলে এটা হচ্ছে জি এর এলিমেন্ট, আর আমার এইচটা হচ্ছে জি এর সাবগ্রুপ। এই দুটো কনসিডারেশন আমি করেছি। তো নেক্সট আমি একটা সেট কনসিডার করছি এ এইচ। তো এই সেটটার ভেতরে কারা মেম্বার্স থাকবে? সেই সব এ স্মল এইচ মেম্বার্সগুলো থাকবে যেখানে স্মল এইচ বিলংস টু এইচ। তো এই টাইপের সেট আমরা আগেও ডিফাইন করেছি। তো এই যে সেটটা ডিফাইন করলাম, তো এই সেটটাকেই আমরা বলছি যে লেফট কোসেট। তো এইটাকেই আমরা বলছি এই সেটটাকে লেফট কোসেট। তার মানে কোসেট আলটিমেটলি এটা একটা সেট। কোসেট হচ্ছে একটা সেট, যেই সেটটার কনস্ট্রাকশন হচ্ছে এরকম। তাহলে লেফট কেন বললাম? কারণ এই এটা হচ্ছে এইচ এর লেফট সাইড থেকে আমরা এটাকে কম্পোজ করেছি। একই রকম ভাবে আমি যদি উল্টো সেটটা আমি এইচ এ কনসিডার করি, তাহলে এইচ এ মিনস হচ্ছে আমার সেই সেটটাকে বোঝাবে যেটা হচ্ছে এইচ এ ফরম্যাটে এলিমেন্টসগুলো থাকবে, যেখানে এইচ বিলংস টু এইচ। তাহলে এটাকে আমরা বলবো রাইট কোসেট। তো সেই জন্য উপরে এই ডেফিনেশনটা আমি যখন বলছিলাম, আমি ডেফিনেশনটা ইনিশিয়াল এই লাইনটা খুব কঠিন, মানে এটা এখন বোঝা যাবে না, আমি এটার উপর কনসেন্ট্রেটও করতে চাই না। তো আমি এই জায়গাটায় বলছিলাম যে দেয়ার আর টু টাইপস অফ কোসেট, দু রকম টাইপের কোসেট থাকে। একটা হচ্ছে লেফট কোসেট, কেননা সেটটাকে আমরা দু রকম ভাবে কনস্ট্রাক্ট করতে পারি, বাঁ দিক থেকে কম্পোজ করে আর ডান দিক থেকে কম্পোজ করে। তো এক্সাম্পল নেব, এক্সাম্পল দিয়ে এটা আরো ভালো বোঝা যাবে যে কিরকম ভাবে হয় কোসেট বা দেখতে কিরকম ভাবে হয়। তো সেগুলো আমরা বুঝবো। তো এখানে আরো কিছু নোটসে এখানে বলা আছে, তো এগুলো আমি একটু ঘুরে এসে এই নোটসগুলো এগুলো এক্সপ্লেন করছি। তো তার আগে একটা এক্সাম্পল নিই, নিয়ে কোসেটস এর জিনিসটাকে বুঝবো আমরা। তো এখানটাতে আমি একটা এক্সাম্পল কনসিডার করেছি। তো এটা আমাদের সবার চেনা, তো কেলেন্স ফোর গ্রুপ। তো এখানটাতে কম্পোজিশন টেবিলটা আমি অলরেডি এখানে করে রেখেছি। তাহলে এইটার ভেতর থেকে আমরা এই যে গ্রুপটা আছে তার আমরা কোসেটস বের করতে চাই। আর কোসেটস আমরা যতক্ষণ না স্টাডি করতে মানে করছি ততক্ষণ আমরা মানে আমাদের সাইক্লিক গ্রুপ কমপ্লিট আমরা বলছি না, কারণ এরপরেও সাইক্লিক গ্রুপের অনেক জিনিস আছে যেগুলো কোসেট দিয়ে আমাদের এক্সপ্লেন করতে হবে। এবং তারপরে আমাদের এরপরে নর্মাল সাব গ্রুপেরও অনেক কিছু আছে যেগুলো আমাদের
মানে এখানে কোসেটস এর কনসেপ্টে পড়তে হবে। সেখানে কোশেন গ্রুপ বলে একটা গ্রুপ আছে, তো সেখানটাতেও আমাদের কোসেটের কনসেপ্টেই পড়াশোনা করতে হবে। তো কোসেটটাকে আমাদের এখানে শিখতেই হবে, না হলে পুরোটা কমপ্লিট না আমাদের। তো এখানটাতে আমি একটা এক্সাম্পল হিসাবে আমি কেলেন্স গ্রুপটা ধরেছি। সবাই আমরা জানি এই গ্রুপটা হচ্ছে আমার K4 দিয়ে ডিনোট করি। তো এটাই হচ্ছে আমি জি গ্রুপটাকে আমি বলার চেষ্টা করছি। এবার আমি একটা সাব গ্রুপ কনসিডার করব এইচ। তো এইচটা ধরা যাক এরকম একটা সেট, যে আম, আমরা মানে কিছু এলিমেন্টস আমাদের কনসিডার করতে হবে এর ভেতরে। মানে জি এর ভেতরে কারা কারা আছে আমরা জানি। এই সেটটার ভেতরে আমাদের ই, এ, বি, সি এই হচ্ছে আমার এলিমেন্টস গুলো রয়েছে। তাহলে এই যে সেটটা রয়েছে তার ভেতরে আমি কিছু এলিমেন্টস কনসিডার করছি। ফর এক্সাম্পল ই আর এ, এটা আমি কনসিডার করলাম। তো আমি লেফট কোসেট রাইট কোসেটের কনসেপ্ট আমি এখানটাতে নিতে চাই। তাহলে লেফট কোসেটে ছিল হচ্ছে আমাকে লেফট সাইড থেকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এইচ ওখানে ছিল যে ফর অল এইচ বিলংস টু, এরকম একটা কনসেপ্ট ছিল যেই সেটটা কনস্ট্রাক্ট করেছিলাম। মানে এই যেই সেটটা কনস্ট্রাক্ট করেছিলাম তার ভেতরে আমরা এলিমেন্টসগুলো লিখেছিলাম যে এ এইচ সাজ দ্যাট এইচ বিলংস টু এইচ, এই ফরম্যাটে আমরা এলিমেন্টসগুলো লিখেছি। তাহলে এইখানটাতে যে এইচটা আছে সেটা ফর অল এইচ। তাহলে এখন আমার এই যে স্মল এইচটা আছে এটা চয়েস কি কি, এখানে দুটো চয়েস আছে, আইদার ই কে নিতে পারি বা এ কে নিতে পারি। এটা আমি এক্সাম্পল হিসাবে নিচ্ছি, কেউ চাইলে অন্য এইচ নিতে পারে। তার আগে এই এইচটাকে একটা সাব গ্রুপ হতে হবে। তো অবভিয়াসলি সাব গ্রুপ কীভাবে হয় না হয় সেটা আমরা সবাই জানি। তো হোপফুলি এটা সাব গ্রুপ ভেরিফাই করা যেতেই পারে, খুব ইজি ব্যাপার। তো আমি সেই সাব গ্রুপটা দেখাচ্ছি না এখানে, আমি জাস্ট এখানে লেফট কোসেটটা ফাইন্ড করার জন্য চেষ্টা করছি। এটা ইজিলি সাব গ্রুপ দেখানো যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানটাতে আমি ফার্স্ট অফ অল আমি এইচ এর জায়গাতে যদি ই চয়েস করি তাহলে ই এইচ, এটা কোন সেটটা হবে আমি এটা বের করতে চাই, মানে লেফট কোসেটটা। তাহলে ই এইচ এর ডেফিনেশন ওয়াইজ ইর সাথে এইচ এর এলিমেন্টগুলো কম্পোজ হবে। তো এখানে ই এলিমেন্টটা আর এইচ এর এলিমেন্টটা, এইচ এর কটা এলিমেন্ট আছে, এইচ এর দুটো এলিমেন্ট আছে, ই আছে আর এ আছে, তার সাথে ইটা কম্পোজ হচ্ছে। এখানে কম্পোজ মিনস হচ্ছে মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে মাল্টিপ্লিকেশনে আমাদের টেবিলটা আমাদের কাছে করাই রয়েছে। এমনিতেও আমরা জানি যে ইর সাথে যাকে মাল্টিপ্লাই করব সেটাই হবে। তাহলে ই ক্রিয়েট হবে আর এ ক্রিয়েট হবে, কারণ এই দুটো এলিমেন্টই হচ্ছে এই সেটের ভেতরে আছে। তাহলে একই রকম এ এইচ আমি যদি কনসিডার করি, তাহলে এ এলিমেন্টটা, এই এ যে এলিমেন্টটা লিখছি এটা কোথা থেকে আসছে, এগুলো কিন্তু আমার জি সেট থেকে আসবে। মানে এই এ এইচ লিখছিলাম এই ডেফিনেশনটাতে এ বিলংস টু কিন্তু জি ছিল। তার মানে আমি সমস্ত জি এর এলিমেন্টসগুলো কনসিডার করব। তো জি এর ভেতরে কি কি এলিমেন্টস আছে, এই চারটে এলিমেন্টস আছে। এই চারটে এলিমেন্টসকে দিয়ে আমরা লেফট কোসেটটাকে ফাইন্ড করছি। তাহলে এ এইচ যখন লিখলাম তাহলে এর সাথে এইচ এর কম্পোজিশন হবে। এবার এই সেটের ভেতরে কে কে রয়েছে, ই আর এ রয়েছে। তাহলে ইর সাথে এ কে কম্পোজ যদি করি, এখানে টেবিলটা আমাদের জানি, এখানে এর সাথে আমরা ই কে যদি কম্পোজ করি তাহলে কি পাচ্ছি, মানে এ পাবো। আর এ সাথে এ কে কম্পোজ করলে টেবিলটা থেকে ই পাই, যেহেতু অর্ডার 2 হয় আমরা জানি। তাহলে ইজিলি আমরা এরকমভাবে বিএইচ এই সেটগুলোকে ফাইন করতে পারবো। তারপরে হচ্ছে সিএইচ, এটাকেও ফাইন করতে পারবো। তাহলে হোপফুলি পরেরটা যে কেউ বলতে পারবে যেটা বি কমা ই আসবে একই রকমভাবে। আর এটা হচ্ছে আমার সি কমা ই আসবে একই রকমভাবে, এইটা ফাইন করতে পারবো। তাহলে আমার কোশ্চেন হচ্ছে এখানে, আমি একটা কোশ্চেন এখানে রাখতে পারি যে এখানে তাহলে রাইট কোসেটগুলো কি হবে। তো নিজেরা বের করো, তারপরে আমার সাথে আমি কথা বলছি, মানে যার বেরিয়ে যাবে বা ওই চ্যাট বক্সে রিপ্লাই করো, ওখানে আমি কথা বলছি। আচ্ছা, যাই হোক, আমি ধরে নিচ্ছি যে রাইট কোসেটটা নিজেরা বের করতে পেরেছো। তো রাইট কোসেটটা বের করলে একই রেজাল্ট আসবে, ইএইচ ইকুয়াল টু এটা একই রেজাল্ট যেটা ওখানে পেয়েছিলাম আমরা সেই সেটটাই আসবে, এই সেটটাই আসবে। একই রকমভাবে পরেরটাও যদি বের করি, মানে এইচ কে যদি আমরা ক্যালকুলেট করি, এটাও আমার সেম রেজাল্টই আসবে, ই এ কমা ই। তো সেটের ভেতরে এলিমেন্টস আগে পরে আসলে কোনো ব্যাপার না, একই রকমভাবে আসবে। তার পরেরটাও সম্ভবত একই আসবে। এই লেফট আর রাইট এগুলো সব সমান সমান আসবে। এইচ ই এর সাথে সমান হচ্ছে, এটা এটা ইকুয়াল টু এইচ এর সাথে সমান হবে। লেফট আর রাইটগুলো সব সেম সেমই বেরাবে এখানটাতে, এই এক্সাম্পলটাতে। কিন্তু সবগুলোর ক্ষেত্রে সেম বেরায় না। তো কোনো একটা গ্রুপ যদি অ্যাভেলিয়ান হয় তাদের ক্ষেত্রে লেফট কোসেট আর রাইট কোসেট সমান বেরায়। এখানে যেরকম গ্রুপটা অ্যাভেলিয়ান আমরা জানি, তো সেই জন্য লেফট কোসেট আর রাইট কোসেট এখানে সেম বেরাবে।
তো উপরে আমি একটা জিনিস এখানে আমি অনেকটা স্কিপ করে এসেছি। তো এখানটাতে বলা ছিল, মানে এইখানটাতে একটা লাইন বলা ছিল, আহ, বলছে যে কোসেটস অফ আইদার টাইপ হ্যাভ দ্য সেম নাম্বার অফ এলিমেন্টস অ্যাজ এইচ ডাজ। এর মানে হচ্ছে এইচ এইচ আর এইচ এর মানে হচ্ছে মানে সাবগ্রুপ, লেফট কোসেট, রাইট কোসেট, এদের সবার কার্ডিনাল নাম্বার মিন্স নাম্বার অফ এলিমেন্টস সবসময় সেম হবে। এটা হচ্ছে এই লাইনটা বোঝাচ্ছে। তারপরে বলছে দ্য নাম্বার অফ লেফট কোসেটস অফ এইচ ইন জি, the number of left cosets of H in G is equal to the number of right cosets in H in G। এর মানে হচ্ছে আমাদের এই লেফট কোসেটের সংখ্যা, রাইট কোসেটের যে নাম্বার সংখ্যা, বোথ আর সেম। মানে যতগুলো বেরিয়েছে আমাদের এক্সাম্পলে আমরা যদি দেখি যে লেফট কোসেট আর রাইট কোসেট, এই এক্সাম্পলটা যদিও মানে মোস্ট সুইটেবল এক্সাম্পল না, কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি যে লেফট কোসেট এখানে আমার কটা বেরিয়েছে, চারটে বেরিয়েছে, রাইট কোসেটও আমার চারটে বেরিয়েছে। তো ওইটাই পয়েন্টটা আমাদের বলছিল যে কার্ডিনাল নাম্বার লেফট কোসেট আর রাইট কোসেটের সমান হবে। আচ্ছা, আর পরের নোটটা বলছে যে এইচ ইটসেলফ এ কোসেট, এইচটা একটা কোসেট হবে, অ্যান্ড হুইচ ইজ বোথ লেফট কোসেট অ্যান্ড রাইট কোসেট, মানে এইচটা লেফট অ্যাজ ওয়েল অ্যাজ রাইট কোসেট এটা হয়ে যাবে। তো এটা প্রুফটা আমার ইম্পর্টেন্ট আছে, এটা আসে পরীক্ষায়। তো এটা যাদের কাছে বই আছে এসকে মাপার থেকে আমি রেফার করছি। তো এসকে মাপা থেকে প্রুফটা আমরা দেখতে পারি। তো ওখানে থিওরেম, ফার্স্ট যে থিওরেমটা আছে সেই থিওরেমটাই হচ্ছে এই থিওরেমটা। তো থিওরেমের স্টেটমেন্টটা এরকম রয়েছে যে স্মল এইচ এইচ ইকুয়াল টু ক্যাপিটাল এইচ। এর মানেই হচ্ছে লেফট কোসেট এইচ এর সাথে সমান হবে। লেফট কোসেট যদি এইচ এর সাথে সমান দেখাতে পারি তাহলে সিমিলারলি পরেরটা দেখানোর দরকার নেই, মানে বা দেখাতে চাইলেও কিছু যায় আসে না, তো একই আসবে। তো সেখানে আবার এইচ ইকুয়াল টু আমরা মানে এইটা ক্যাপিটাল এইচ স্মল এইচ এটা ইজিলি শো করতে পারবো। তো খুব ইজি ব্যাপার শো করা। আমরা দুটো সেটকে যদি ইকুয়াল প্রুভ করতে হয় তাহলে আমাদের টেকনিক হচ্ছে এইচ এইচ, এটা সাবসেট অফ এইচ, এটা শো করব, অ্যান্ড উল্টোটা শো করব, মানে এইচ দিস ইজ সাবসেট অফ স্মল এইচ এইচ। এই দুটো শো করে দিতে পারলে তবেই আমার ইকুয়ালিটি হোল্ড করবে। আমরা জানি ইকুয়ালিটি দুটো সেটকে এ ইকুয়াল বি দেখাতে হলে এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ, এই দুটো শো করতে হয়। তো কিভাবে শো করা যেতে পারে, খুব ইজি ব্যাপার। আমি এখানে যদি একটা পি এলিমেন্ট, প্রুফটা রয়েছে বইতে তাও আমি হাইলাইট করে দিচ্ছি, যদি একটা পি এলিমেন্ট এর ভেতরে কনসিডার করে নিই এই সেটটার ভেতরে, তাহলে অবভিয়াসলি পিটাকে আমরা সাম এইচ, তো এখানে ফিক্স থাকছে সাম এইচ এইচ ওয়ান এই ফরম্যাটে লিখতে পারবো, যেখানে এইচ ওয়ান এলিমেন্টটা ফ্রম ক্যাপিটাল এইচ থেকে আসবে। তো এটা ইজিলি আমরা লিখতে পারবো। এবার এইচ যেহেতু একটা সাব গ্রুপ, এইচ যেহেতু একটা সাব গ্রুপ, তাহলে এইচ এইচ ওয়ান এরা বোথ বিলংস টু এইচ, আর এইচ হচ্ছে সাব গ্রুপ, তাহলে এদের কম্পোজিশনটা যেটা এইচ এইচ ওয়ান লিখছি ক্লোজার প্রপার্টি দিয়ে, তাহলে এটাও বিলংস টু এইচ হবে। তার মানে পিটাকে আমরা কনসিডার করেছিলাম কার ভেতরে, পিটাকে কনসিডার করেছিলাম এই সেটটার ভেতরে, আর এই রেজাল্টটা শো করে দিচ্ছে এটা কার ভেতরে আছে, তাহলে এটা এইচ এর ভেতরে আছে। তাহলে এখান থেকে আমরা ইজিলি এই দুটোকে সাবসেট দেখিয়ে নিতে পারবো। এটাকে যদি আমি ওয়ান কনসিডার করে নিই তাহলে নেক্সট টার্গেট থাকছে হচ্ছে আমাকে এটা শো করা। তো এটাও খুব ইজি ব্যাপার। তো আমরা যে কোনো একটা এলিমেন্ট আমি ধরে নিচ্ছি যে কিউ দিস বিলংস টু এইচ, এইচ এর ভেতরে আছে, আর একটা স্মল এইচ এটা তো এইচ এর ভেতরেই রয়েছে আমাদের। তাহলে আমি কিউটা যেহেতু এইচ এর ভেতরে রয়েছে আর এইচটা যেহেতু আমার একটা সাবগ্রুপ হয়েছে, তাহলে আমি এই দুটো এলিমেন্ট যেহেতু এইচ এর এলিমেন্ট, তাহলে আমি একটা ক্লেম করতে পারি যে এইচ এর সাথে সাম এক্স এলিমেন্টকে কম্পোজ করলে অবভিয়াসলি এই কিউটা পাওয়া যাবে। তাহলে এই কিউ যে ফরমেশনটা আছে, মানে এইচ এক্স এই প্যাটার্নে পেয়েছি, এই এলিমেন্টটা মেম্বারশিপ পেয়ে যাবে এইচ এইচ এই সেটে, যেখানে এক্স বিলংস টু এইচ, এক্স হচ্ছে যে কোনো এইচ এর এলিমেন্ট। এখানে কি লজিকটা লাগালাম আরেকবার লজিকটা বলছি। তো আমি দুটো এলিমেন্টকে, কিউ এলিমেন্টটাকে এইচ এর ভেতরে ধরেছি, আর এইচ তো এইচ এর ভেতরে আছেই, কারণ এই গ্রুপটাতে এই এইচটা হচ্ছে আমার এইচ এর মেম্বার। তাহলে আমরা বলতে পারি যে কিউটাকে যেহেতু ক্লোজার প্রপার্টি দিয়ে সমস্ত এলিমেন্টই ওর ভেতরে থাকবে সাব গ্রুপের ভেতরে, তাহলে এইচ এর সাথে এক্স কে আমি যদি কম্পোজ করি তাহলে এটা কিউর সাথে গিয়ে সমান হচ্ছে, এরকম একটা এলিমেন্ট। মানে এই স্মল এইচ এর সাথে আমি ধরলাম এক্স কে যদি কম্পোজ করি, মানে এক্স টাইম যদি কম্পোজ করি, তাহলে সেটা কিউর সাথে গিয়ে সমান হবে। তাহলে এই এক্স এইচ যে ফরম্যাটটা সেটা
আমার এক্স এইচ এর মেম্বার হয়ে গেল, তাহলে সেখান থেকে আমরা ইজিলি বলতে পারবো যে এই রেজাল্টটা ট্রু, মানে এইচ সাবসেট অফ এইচ এইচ। তাহলে এটাকে আমরা 2 নাম্বার কল করে নিলে 1 আর 2 কে কম্বাইন করলে প্রুফটা হয়ে যায়। এটা শো করে যে এইচটা, যে আমার এই উপরে আমি যেটা বললাম যে এইচ ইটসেলফ, আমার যে রেজাল্টটা শো করছে এইচ ইটসেলফ একটা কোসেট, এই রেজাল্টটাকে প্রুভ করলো। মানে এইচটা হচ্ছে আমার অ্যাজ ওয়েল এজ লেফট অ্যাজ ওয়েল এজ, মানে লেফট অ্যাজ ওয়েল এজ রাইট কোসেট, মানে দুটোই কোসেট আমার এইচটা হয়ে যায়। তো এখানে যে প্রুফটা দেখালাম, এই প্রুফটা করলে তুমি লেফট করে নিতে পারছো, তো একই রকম ভাবে প্রসেস করলে রাইটটাও নিজেরা দেখাতে পারবে। তো এটার উপরে আমি আর যাচ্ছি না, এটা হোমওয়ার্ক থাকছে যে রাইট কোসেটের জন্য যেটা মানে বললাম সেটা নিজেরা, জেনারেলি ইউনিভার্সিটিতে রাইট কোসেটের জন্য বা এরকম কোনো জায়গাতে আসে না পরীক্ষায়, কারণ লেফট কোসেটের সংখ্যা রাইট কোসেটের সংখ্যা সমান হয়। তো সমস্ত কোসেটস এর পড়াশোনাটা যদি আমি লেফট কোসেটকে ধরে পড়াশোনাটা করি কোনো অসুবিধা নেই। আর বইতে যত থিওরেম দেখবে সবগুলোই হচ্ছে লেফট কোসেটকে ধরে থিওরেমস গুলো আছে, রাইট কোসেটকে ধরে নেই। তো সেখানটাতে লেফট কোসেট দিয়ে অবভিয়াসলি সেইগুলো তোমরা করতে পারো। আচ্ছা, আবার আগাচ্ছি যতটা হয়েছে। তো এই এক্সাম্পলটায় আমরা লেফট কোসেট রাইট কোসেট বের করা শিখলাম, কিন্তু এই এক্সাম্পলটা আমার মতে অতটা বেটার না, কারণ এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ ছিল। তো এখানে লেফট কোসেটের সংখ্যা রাইট কোসেটের সংখ্যা সমান বেরিয়ে যাচ্ছে, মানে লেফট কোসেটে যেই যেই মেম্বার গুলো থাকছে রাইট কোসেটেও সেম সেম মেম্বার গুলো থাকছে। তো এখানটাতে ঠিক মজা আসলো না আমার, মানে একটা কোসেট জিনিসটা একটা আমরা সবাই এক্সপেক্ট করে রয়েছি যে সেটেরও হাফ, মানে এগুলো ছোট ছোট সেট হচ্ছে যখন, যেই সেটটা গিয়ে টোটাল এটাকে ইউনিয়ন করলে আমার টোটাল গ্রুপটাকে গিয়ে কভার করে যাবে। আচ্ছা, এখানে সেই জিনিসটা বলছি, মানে এখানে যে কটা কোসেট পাচ্ছিলাম সেই কোসেট গুলোকে যদি ইউনিয়ন করি তাহলে কিন্তু আমাদের সেই জি সেটটা পাবো। সেই জন্য ওই প্রথমে ডেফিনেশনটাই ওই পিসেস এরকম টাইপের একটা ডেফিনেশন, কঠিন একটা ডেফিনেশন ছিল। তার মানে হচ্ছে যে সাব গ্রুপ যেগুলো থাকে সেই সাব গ্রুপের, মানে আমরা তো দেখেছি মানে কারা কারা সাব গ্রুপ হবে সেটা আমরা বের করা একটু শিখেছিলাম। তো এই কোসেটস গুলো যদি বের করি, কোসেটস গুলোকে সবগুলোকে যদি ইউনিয়ন করি তাহলে পুরো গ্রুপটাকে কভার করে যায়। মানে আমরা জি মানে হচ্ছে অল ইউনিয়ন অফ যে কোনো একটা কোসেট আমি বলতে পারি, আমি যদি লেফট কোসেট কনসিডার করে নিই তাহলে এটা কভার করে যাবে। সেই জন্য স্মলেস্ট পিসেস এর একটা কঠিন ডেফিনেশন ছিল, সেই জন্য আমি ইনিশিয়ালি ওই ডেফিনেশনটা ইন্টারেস্ট দেখালাম না। আচ্ছা, তো নেক্সট এক্সাম্পল আমার তখনই এক্সাম্পলটা ভালো লাগবে যখন আমার এটা নন এভিলিয়ান গ্রুপ হবে। তাহলে আমরা এখন অবধি যা স্টাডি করেছি তার ভেতরে নন এভিলিয়ান গ্রুপ কোনটা, আমাদের S3। তাহলে আমরা একটা কাজ করি যে S3-র জন্য আমাদের এই নোটটা আমি বলছি, তো তার আগে আমি S3-র জন্য এক্সাম্পলটায় আসতে চাই। তাহলে S3 যেই গ্রুপটা আছে তার জন্য আমরা মানে তার কোসেট গুলোকে বের করতে চাই। তো ফর এক্সাম্পল আমি S3-র মেম্বার্স মানে জি ধরে নিচ্ছি হচ্ছে S3। হোপফুলি S3 গ্রুপটা সবার মনে আছে কম বেশি সবার। আর এইচ এর ভেতরে আমি রাখলাম হচ্ছে রো 0, এটা বইতেও এক্সাম্পল আছে, এক্সাম্পল নাম্বার 3 সম্ভবত, রো 0 রো 1 রো 2। আচ্ছা, এই তিনটে আমি কনসিডার করে নিলাম যে সিমেট্রিক গ্রুপ S3। এখানটাতে আমার সিমেট্রিক গ্রুপের যে টেবিলটা ছিল, অনেক দিন আগে একটা টেবিল তৈরি করেছিলাম বা আমি শিখিয়েছিলাম যে এই টেবিলটা কিভাবে করে। তো এই রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 5 এরকম করে টেবিলটা ছিল আমার। সেই টেবিলটা আমার লাগবে, উইদাউট এই টেবিলটা আমি মানে পারবো না প্রবলেমগুলো করতে। তো এই টেবিলের এলিমেন্টস গুলো যেগুলো হবে সেগুলো মানে নিজেরা ফিল আপ করে নিতে পারো, আমি ফিল আপ করছি, কিন্তু যার যার মনে আছে নিজেরা ফিল আপ করে নিতে পারো, এটা শিখিয়েছিলাম সবাইকে। এটা অনেক রকম টেকনিক হয়, আমি বলেছিলাম যে এইভাবেও ফিল আপ করা যেতে পারে। এটাকে রো 0 রো 1 রো 2 পরপর এলিমেন্টস গুলোকে লিখে নেবো আমরা, রো 3 রো 4 রো 5। তো একই রকম ভাবে এখানে এলিমেন্টস গুলো রো 1 রো 2 রো 3 রো 4 রো 5 এলিমেন্টস গুলো ছিল, হোপফুলি সবার মনে আছে। তারপরে এটাকে আমি তিনটেকে নিয়ে একটা ডট 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 নিয়ে আমি ছোট ভেঙে নিতে বলেছিলাম যাতে মনে থাকে সবার, তো এত সুবিধা হয় ফিল আপটা করতে আমাদের। তো এখানটাতে এলিমেন্টসটা আমাদের ওই একটা সুদুকো খেলার মতন আমি ফিল আপ করতে বলেছিলাম, এটাকে রো 2 দেন রো 0। লকডাউনের আগে আমরা এই অবধি পৌঁছাতে পেরেছিলাম ক্লাসে। এটা রো 0, এটা রো 1,
তো ফার্দার আমি ফিল আপ করছি না, নিজেরা ফিল আপ করে নাও, এখান থেকে ফিল আপ হোপফুলি সবাই ফিল আপ করতে পারবো আমরা। তো আমরা চাচ্ছি যে লেফট কোসেট গুলো কি হবে, তাহলে লেফট কোসেটের ফরম্যাট হচ্ছে এইচ ফরম্যাটে আমার লেফট কোসেট হবে, আর রাইট কোসেট হচ্ছে এইচ এ ফরম্যাটে হবে। যেখানে এ এলিমেন্টস গুলো কোথা থেকে আসবে, এই এলিমেন্টস গুলো হচ্ছে জি সেট থেকে আসবে, তাহলে সমস্ত জি সেট থেকে আসবে, আর এইচ হচ্ছে এই এলিমেন্টস গুলো। তাহলে ফার্স্ট আমি জি এর ভেতরে S3 এর ভেতরে এলিমেন্টসটা রো জিরো আছে, রো জিরো, আর আমি এইচ নিচ্ছি। তো আমি এখানে লেফট কোসেটটা বের করতে চাচ্ছি, দেন রাইট কোসেটটা বের করবো। তাহলে রো জিরোর সাথে এইচ কে যদি মাল্টিপ্লাই করি, এইচ এর ভেতরে কি কি এলিমেন্ট আছে, রো জিরো, রো ওয়ান, রো টু, মাল্টিপ্লাই করলে কি দাঁড়াবে, রো জিরো, রো ওয়ান, রো টু, এই তিনটে এলিমেন্টই আইডেন্টিটির সাথে যেহেতু মাল্টিপ্লাই করছি, হোপফুলি এটা রাইট কোসেট আমার বের করার দরকার নেই, রাইট কোসেট বের করলে একই রেজাল্ট আসবে, যে কেউ বের করতে পারে, কিন্তু সবগুলো সমান হবে না এখানে। আচ্ছা, রো ওয়ান এইচ এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে এখানে কি আসবে, রো ওয়ানের সাথে রো জিরো, রো জিরোর সাথে যাকেই মাল্টিপ্লাই করবো সেটাই হবে রো ওয়ান। আচ্ছা, এবার রো ওয়ান মাল্টিপ্লাই হচ্ছে, এখানে টেবিলে দেখতে পাচ্ছি রো ওয়ানের সাথে রো ওয়ান মাল্টিপ্লাই হলে রো টু ক্রিয়েট হয়, তাহলে এখানে রো টু ক্রিয়েট হবে। এবার রো ওয়ানের সাথে রো টু মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে রো ওয়ানের সাথে রো টু কে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে সেখানে আমাদের রো জিরো ক্রিয়েট হবে। আচ্ছা, তাহলে এটা রাইট কোসেটটা বের করলে কি হবে, এটা নিজেরা বের করে দেখো রাইট কোসেটটা কি বেরায়। রাইট কোসেট একই ব্যাপার, মানে রো ওয়ান কে আমাকে এইচ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানটাতে অসুবিধা হবে না, এটাতেও সেম বেরাবে। তো নিজেরা চেষ্টা করে দেখতে পারো, এটা এইচ রো ওয়ান যে এলিমেন্টটা আছে তার সাথে সেমই বেরাবে, এখানে অসুবিধা হবে না। তো প্রথম তিনটেতে এখানে অসুবিধা হবে না। এটাও আমার রো টুর সাথে মাল্টিপ্লাই করব, রো টু ইন্টু রো জিরো, অবভিয়াসলি এটা রো জিরো হবে। রো টু ইন্টু রো ওয়ান, রো টুর সাথে রো ওয়ানকে মাল্টিপ্লাই করে রো ওয়ান মাল্টিপ্লাই করলে আমার পাচ্ছিলাম রো জিরো আসছিল, তাহলে এটা রো জিরো আসবে। আর নাকি ফার্স্টেরটা ভুল লিখেছি, ফার্স্টেরটা রো টু হবে, দেন রো জিরো, দেন রো ওয়ান, এই রেজাল্টটা আসবে, এটা আমার এইচ রো টুর সাথে সমান হবে। এবার মেন মজা হচ্ছে, এবার চেঞ্জ হয়ে যাবে হচ্ছে এইখান থেকে, এবার নিজেরা বের করো তাহলে বুঝতে পারবে। রো থ্রি এইচ এটাকে বের করো, দেখো এটা কি সেট বেরায়, আর এর উল্টো সেটটা মানে রাইট কোসেটটা যদি বের করি, মানে এইচ রো থ্রি কে যদি আমরা বের করি, তাহলে কি এরা সমান হবে, এটা নিজেরা বের করে দেখো সমান হচ্ছে কিনা। তাহলে এখানে রো থ্রির সাথে রো জিরোকে মাল্টিপ্লাই করলে আমার রো থ্রি আসছে। এবার হচ্ছে সেই জিনিসগুলো পাল্টাবে, রো থ্রির সাথে রো ওয়ানকে মাল্টিপ্লাই করছি, তাহলে রো থ্রির সাথে আমার রো ওয়ানকে মাল্টিপ্লাই করলে আমার রো ফোর আসবে, আর রো থ্রির সাথে নেক্সট রো টু মাল্টিপ্লাই হচ্ছে, তাই রো থ্রির সাথে রো টু মাল্টিপ্লাই করলে রো ফাইভ আসছে। আচ্ছা, নেক্সট এবার উল্টো মাল্টিপ্লাইটা হবে, মানে প্রথমে রো থ্রির সাথে আমরা রো টুকে মাল্টিপ্লাই করছি, তাহলে রো থ্রির সাথে রো টুকে মাল্টিপ্লাই করলে রো ফাইভ আসছে। রো থ্রির সাথে আমরা রো ওয়ানকে মাল্টিপ্লাই হচ্ছে, রো ফোর আসছে, আর এটা আসছে আমার রো থ্রি। তাহলে এই অবধি এখন অবধি কোনো সমস্যা হয়নি আমাদের। তো নেক্সট আমরা এর পরে যেটা কোসেটটা আছে সেটা বের করব, রো ফোর এইচ, এটা ক্যালকুলেট করব, আর উল্টোটাও ক্যালকুলেট করব। তো এটা দেখা যাক যে কি বেরায়, নিজেরা বের করে দেখো। তাহলে টেবিল থেকে যদি বের করি, তাহলে রো ফোর রো জিরো এটা আমার আসবে রো ফোর, এটা সম্ভবত আসবে রো ফাইভ, আর এটা হচ্ছে রো থ্রি। এটা বেরালো। আরেকটা বের করি,
এটা রাইট কোসেটটা আমি বের করছি না, লেফটটাই বের করি, তারপরে আমরা সেখান থেকে কনক্লুশন দেবো একটা। আরেকটা রো 5H, এটাকে যদি বের করি তাহলে এটা রো 5 আসবে, রো 3। এটা নিজেরা একটু ওই টেবিলটাকে পাশে নিয়ে পড়লে এই রেজাল্টগুলো ভালো বোঝা যায়, উইদাউট এই টেবিলটা ছাড়া এটা ফিল আপ করা পসিবল না। তো এখানটাতে আমরা মানে এই রাইট কোসেটটার সাথে আমি এখন ম্যাচ করতে চাচ্ছি না, আমি জাস্ট এইটার সাথে আমি ধরে বলতে চাচ্ছি যে এই যে সেটটা আছে এটা আমরা যেটা এইচ কনসিডার করেছিলাম উপরে, তো সেই এইচ এর সাথে সমান হচ্ছে, মানে দিস ইজ ইকুয়াল টু এইচ। তো একই রকম ভাবে এই সেটটাও যেটা আছে এটাও কিন্তু এইচ এর সাথে সমান হচ্ছে, তাহলে এখানেও এটা দেখতে পাচ্ছি এইচ এর সাথে গিয়ে সমান হচ্ছে। তাহলে এই তিনটে সেট দেখলাম এইচ এর সাথে গিয়ে সমান হচ্ছে, আর বাকি তিনটে সেট, বাকি সেটগুলো কার সাথে গিয়ে সমান হচ্ছে, বাকি সেটগুলো না, বাকি সেটগুলো আবার নিজেরা সমান, মানে এটা এইচ এর সাথে সমান হচ্ছে না, এই সেটটা তারপরে হচ্ছে এইটা তো কোসেট ছিল, দুদিকে লেফট আর রাইট ছিল, তাহলে এইটা আর এইটা গিয়ে আমার দেখতে পাচ্ছি যে এই তিনটে সেট আলাদা। তাহলে আমি এখানে একটা অবজারভেশন পেয়ে গেলাম খুব সুন্দর, সেটা হচ্ছে যে এইচ আরেকটা পেলাম, রো 3, রো 4, রো 5, এই দুটোই হচ্ছে আমার ডিস্টিংক্ট, বাকি যেই কোসেটসগুলো আছে সেগুলো সেম। মানে আমার টোটাল কোসেট কতগুলো বেরিয়েছিল, 6টা কোসেট বেরিয়েছিল, তাহলে 6টা কোসেটের ভেতরে কিন্তু সবাই ডিস্টিংক্ট না, কিছু কোসেট আছে যারা সমান বেরিয়ে গেছে। তো এখানে আমি এখানে যখন বের করছিলাম তখন লেফট কোসেট আর রাইট কোসেট এখানে সমান বেরিয়ে যাচ্ছে। তো এরকম অনেক এক্সাম্পল আছে যেখানে লেফট কোসেট আর রাইট কোসেট সমান বেরাবে না, ওই পুরোটাই ডিপেন্ড করছে হচ্ছে এইচটা ধরার উপরে। তো যেই সব গ্রুপের জন্য লেফট কোসেট আর রাইট কোসেট সমান হয়ে যায় তাদেরকে আমরা বলি নর্মাল সাবগ্রুপ। তো এটাই হচ্ছে পরের টপিকটা আমাদের। তো নর্মাল সাবগ্রুপের জন্য লেফট কোসেট আর রাইট কোসেটকে সমান হয়ে যেতে হবে, মানে যেই সব সাবগ্রুপগুলো নিয়ে আমরা কাজ করছি সেই সাবগ্রুপগুলোর ভেতরে আমরা এমন ফিচার্স দেখতে পারবো যে লেফট কোসেট আর রাইট কোসেট দেখা যাবে যে ইকুয়াল হয়ে যাবে। তো যদি হয়ে যায় তাহলে সেই গ্রুপগুলোকে তখন আমরা নর্মাল সাবগ্রুপ বলবো, সেটা আমরা পরের টপিকে যাব। তাহলে এই এক্সাম্পলটা দিয়ে আমরা শিখতে পারলাম যে আমরা আগে যে এক্সাম্পলটা করেছিলাম সেখানে সবকটা কোসেট কি বেরিয়েছিল এর আগের এক্সাম্পলটায়। তো এই এক্সাম্পলটায় আমাদের 4টে কোসেট বেরিয়েছিল, তো 4টে কোসেট কি আমার এইচ এর সাথে সমান বেরিয়েছিল এই 4টে কোসেট? তো না, 4টে কোসেট ডিস্টিংক্ট বেরিয়েছিল। তো এখান থেকে আমরা একটা থিওরেম ডিরাইভ করতে পারি, সেই থিওরেমটা আমরা পরের দিন স্টাডি করব, যে আমার যতগুলো কোসেট থাকবে, ফর এক্সাম্পল এখানে আমার 4টে কোসেট ছিল, তাহলে তারা আইদার সেম হবে, মানে সেম মিন্স আইডেন্টিক্যাল হবে, আইদার সেম হবে অর টোটালি ডিস্টিংক্ট হবে, আলাদা হবে। তো এই এক্সাম্পলটা যেটা ছিল এটাতে আমাদের সেম বেরিয়েছে, আবার পরের এক্সাম্পলটায় আমরা যেটা দেখলাম সেখানে আমাদের দুটো কোসেট বেরিয়েছে এবং দুটো আলাদা আলাদা কোসেট বেরিয়েছে। তাহলে এখানে আমাদের কোসেটগুলো যেগুলো পেয়েছি, একটা এইচ পেয়েছিলাম আর এইটা পেয়েছি, তো এই কোসেটসগুলো আমার ডিস্টিংক্ট বেরিয়েছে। তাহলে তাদের ভেতরে কোসেটসগুলো কিছু সেম হতে পারে, কিছু ডিস্টিংক্ট হতে পারে, মানে কোসেটসগুলো আইদার সেম হবে আর আমাদের ডিসজয়েন্ট হবে। তো এটা একটা থিওরেম আছে, আমরা পরের দিন থিওরেমটা আমরা দেখব। তো এই রিলেটেড কার কি ডাউট আছে আগে শুনে নি। তার তো লাস্ট আমি এখানে একটা এক্সাম্পলের কিছু জিনিস রেখেছিলাম, তো এটা আমি লাস্ট বলছি। তো আজকের এইটা করেই আমরা এখানে স্টপ করব, তারপরে আবার কাল হবে না, আবার পরশু দিন একদিন পর পর করব। তো সেখানটাতে আমরা এরপরে আবার মানে যে থিওরেমসগুলো আছে সেগুলোর দিকে একটু আগাবো। আচ্ছা, এখানে আমরা যে কেলেন্স ফোর গ্রুপটা আমরা জানি, তো সেটা একটা পপুলার নোটেশন ভি দিয়েও ডিনোট করে। তো এই ভিটাকে আমরা একটা জেনারেটর নোটেশনে ইউজ করতে পারি, যেই জেনারেটর নোটেশনটা হচ্ছে এ কমা বি। তো অনেকেই এই নোটেশনটার সাথে পরিচিত না, তো এই নোটেশনটা দিয়েও ডিনোট করা যায়, তো সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি। তো কিভাবে আমি এখানে ডিনোট করেছি নোটেশনটা, এটাও আমাদের ইউজ হয় অনেক কম্পিটিটিভ পরীক্ষাতে, তো এই নোটেশনটা আসে আমাদের। তো এ কমা বি সাজ দ্যাট, মানে এ আর বি হচ্ছে জেনারেট করে দেবে, তো এটা পপুলার আমাদের এই গ্রুপটা কেলেন্সপুর গ্রুপটা। তো এর মানে এটা সাইক্লিক গ্রুপ না। তো কি করে এটা আমরা মানে এইভাবে লিখতে পারছি, তো একটা সিঙ্গেল এলিমেন্টকে দিয়ে লেখা যায় না, এটা দুটো এলিমেন্টকে দিয়ে জেনারেটর ফরম্যাটে লেখা যাচ্ছে। তো সেই জন্য আমরা এই রকম একটা নোটেশন ইউজ করছি আমরা। তো এখানে যে কোনো নন আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া তার সবার অর্ডার কত, মানে এর অর্ডার কত 2,
তাহলে এ স্কোয়ার ইকাল টু ই হয় আমরা জানি, তো বি স্কোয়ার ইকাল টু ই হয় এটাও জানি। আর একটা সি থাকে, একটা সি এলিমেন্ট, তো সি এলিমেন্টটাকে আমরা যদি না ইউজ করি তাহলে সেটা মানে সমস্ত এলিমেন্টের যেহেতু অর্ডার টু হয়, তাহলে এর অর্ডার যদি টু হয় আর বির অর্ডার যদি টু হয় তাহলে এ বির অর্ডারও টু হয়, এটা আমরা জানি। তার মানে সি এর অর্ডারটা হচ্ছে আলটিমেটলি মানে সি এর অর্ডার আমরা টু ধরেছিলাম, তাহলে এ বি এলিমেন্টটাই হচ্ছে সি। তাহলে এই যে নোটেশনটা আছে এই নোটেশনটা দিয়েও আমরা ডিনোট করতে পারি এই ভিটাকে। তো সেটাই আমি এখানে বলেছি যে অল নন আইডেন্টিটি এলিমেন্ট অফ এলেন্স গ্রুপ হ্যাভ অর্ডার টু। যে কোনো নন আইডেন্টিটি এলিমেন্টের, নন আইডেন্টিটি মানে হচ্ছে আমরা ই ছাড়া বাকি যে কোনো এলিমেন্ট, মানে এ আর বি দুটো এলিমেন্ট, আমি সি এলিমেন্টটাকে ধরিনি এখানে, ইচ্ছা করে একটা এলিমেন্টকে কম নিয়েছি, দুটো এলিমেন্ট নিলেই যথেষ্ট, সেই জন্য এই রিপ্রেজেন্টটাকে গ্রুপ রিপ্রেজেন্টেশন বলে। তো পপুলার রিপ্রেজেন্টেশন, অনেক কম্পিটিটিভ পরীক্ষাতে এই রিপ্রেজেন্টেশনের উপরে কোশ্চেন আসে। আর বাকি সবগুলোই আমরা জানি যে যে কোনো দুটো নন আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আমার তিনটে এলিমেন্টের দরকার নেই, মানে এ বি সি এর দরকার নেই। তো এখানে আমরা যে ক্যালি টেবিলটা আমরা জানি সেখানে জানি যে এ বি সি তিনটে এলিমেন্টের প্রয়োজন আছে, কিন্তু তিনটে এলিমেন্টের দরকার নেই, দুটো এলিমেন্ট দিয়েও এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এটাও খুব পপুলার রিপ্রেজেন্টেশন। আর এই ওয়ার্ডটা আমরা সবাই জানি যে দিস ইজ দ্য স্মলেস্ট গ্রুপ, সব থেকে ছোট গ্রুপ, চার অর্ডার, যেটা হচ্ছে একটা সাইক্লিক না, মানে হুইচ ইজ নট এ সাইক্লিক। বাকি সবাই চার অর্ডারে সাইক্লিক হয়ে যাচ্ছিল, এখানে এলেন্স গ্রুপ এটা সাইক্লিক না। তো এটা আমাদের